নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। শুরু করছি যুক্তিযুদ্ধ। এই বাংলা নদী মাতৃক। অনেকেই বলেন যে আমাদের বাংলার মাটি খুব নরম, জানেন তো? আচ্ছা, এই মাটিতে কোথাও গিয়ে কি উগ্রবাদের কোনো বীজ বপন হয়েছে বা শিকড় ছড়িয়ে পড়েছে? নাকি যে ঘটনাগুলো ঘটছে, কখনো আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেপ্তার, কখনো জয়সি মোহাম্মদের জঙ্গি গ্রেপ্তার, কখনো খাগড়াগড়, এগুলো একেবারে বিচ্ছিন্ন ঘটনা? নাকি এগুলো কোথাও গিয়ে প্রতিষ্ঠানের ব্যর্থতা, প্রাতিষ্ঠানিক ব্যর্থতা? আজকে আলোচনা করব। রাজনীতির লোকজনও থাকবেন, কিন্তু আবারও বলছি, রাজনীতির রঙের ঊর্ধ্বেও কোথাও গিয়ে জাতীয় নিরাপত্তা। আজকে জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখেই বিশেষজ্ঞদের নিয়ে এসেছি প্যানেলে, আলোচনা করব। তবে তার আগে একবার প্রতিবেদন। সব শুটারকে দিয়ে মুখ্যমন্ত্রীকে খুনের ছক, কাকে সুপারি দেওয়া হবে ঠিক করেও রেখেছিল হামিম। বর্ধমান থেকে ধৃত জৈশ জঙ্গি হামিম মণ্ডলকে জেরা করে সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। স্লিপার সেল মডিউল অ্যাক্টিভ আছে, আর এটা আজ শুরু হয়নি, এ 10-15 বছর আগে থেকেই শুরু হয়েছে। সেগুলো ধীরে ধীরে পুলিশ খুঁজে তার শেকড় বাকড় বার করছে। মুখ্যমন্ত্রী থেকে মন্ত্রী টার্গেট করাটা স্বাভাবিক, কারণ এখন যেমন বর্ডার সিল হয়ে গেছে, সমস্ত অবৈধ ক্রিয়াকলাপ, জঙ্গি ক্রিয়াকলাপ বন্ধ হচ্ছে, তো তারা তো কাউকে টার্গেট করবে। নিজে ঠিক করা সব শুটারকে ব্যবহার করতে সাজ্জাদ ভাট্টি গ্যাংকে পরামর্শও দেয় হামিম। চ্যাট হিস্ট্রি থেকে সামনে এসেছে এই তথ্য, আর সেই সূত্র ধরেই এসটিএফ এর জালে হামিমের আরও এক শাগরেদ। হামিম অর্পিতার পর এবার গ্রেপ্তার আদিত্য সিং ওরফে রাজু। হাওড়ার বেলিলিয়াস রোডের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় এই কলেজ পড়ুয়াকে। এসটিএফ সূত্রে খবর, গেমিং অ্যাপের মাধ্যমে হামিমের সঙ্গে আদিত্যর পরিচয়। জঙ্গি জাল ছড়াতে গ্রুপ তৈরি করে অপারেট করত হামিমরা। গ্রুপের নাম ছিল বেঙ্গল মডিউল। গ্রুপে ছিল আদিত্য। পরিষদীয় প্রতিমন্ত্রীর বাড়ি ও গাড়ির ছবি দিয়েছিল এই আদিত্য। এরা হচ্ছে আসল সমাজের দুশ্মন, যারা টাকার জন্য পাকিস্তানি জঙ্গিদেরকে সমর্থন করে, লোকের ইনফরমেশন লিক করে, ভিডিও বানায়, সেই ইনফরমেশন গুলো দেয়। এদের ভরসাতেই আমাদের উপরে এই থ্রেড গুলো আসে। হামিম এবং আদিত্য এরা দুজন একে অপরের সঙ্গে একাধিকবার দেখা করেছিলেন, এমনটাই জানতে পেরেছেন এসটিএফ এর গোয়েন্দারা। আইএসআই পোষিত সাজ্জাদ ভাটি গ্যাংয়ের মূল টার্গেট ছিল তরুণরা, আর সেই জায়গা থেকেই কলেজ পড়ুয়া আদিত্যকে নিজেদের টার্গেট করেছিল বা নিজেদের দলে টেনেছিল হামিম। আর এসবের মাঝে বাংলায় জঙ্গিদের ছড়ানো জাল গোটাতে আসরে নেমেছে এনআইএও। হামিম ও অর্পিতাকে এসটিএফ অফিসে জেরা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, 3 সদস্যের এনআইএ টিম জানতে চায় কত দূর জঙ্গি জাল ছড়িয়েছিল, কোথায় কোথায় বিস্তৃত তাদের নেটওয়ার্ক, আর কারা কারা ছিল টার্গেটে। পুরো কেন্দ্রীয় মন্ত্রী টার্গেটে ছিল কিনা। সুপ্রিয় গুহ, সুজয় পাল ও সুব্রত বন্দ্যোপাধ্যায়। দেখাচ্ছিলাম, আর এবার আজকের ইস্যুটা দেখাই। জঙ্গিদের বেঙ্গল মডিউল টার্গেট কলেজ পড়ুয়ারা। আমরা ঠিক এই জায়গা থেকে আলোচনা করব। এই মুহূর্তে আমাদের সঙ্গে আলোচনায় কে কে রয়েছেন চট করে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে স্টুডিও আলোচনায় রয়েছেন বিজেপি তরফ থেকে ডক্টর শতরূপাদি স্বাগত, রয়েছেন প্রাক্তন ডিসিপি কলকাতা পুলিশের সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, রয়েছেন সাইবার বিশেষজ্ঞ সাম্য মুখোপাধ্যায়, স্বাগত। বাইরে থেকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কৃষাণু মিত্র, রয়েছেন বিজেপি বিধায়ক সুদীপ্ত দাস, শুভাশিস বন্দ্যোপাধ্যায় বিশেষজ্ঞ, এবং প্রাক্তন এনএসজি কর্তা তথা বিজেপি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী। প্রত্যেকেই স্বাগত। আমরা আজকে আলোচনা, সত্যজিৎবাবু আপনাকে দিয়ে শুরু করি। যারা রাজনীতি করেন, কৃষ্ণবাবু বা শতরূপাদিরা তো আছেন, রাজনীতি আসবে, কিন্তু রাজনীতির ঊর্ধ্বে দেশের নিরাপত্তা, যে কোনো রঙের ঊর্ধ্বে। এই যে বারবার বলা হচ্ছে এই মডিউলের কথা, আমি দেখছিলাম একজনের বয়স বোধহয় 24-25 বছর, একজনের 22-23, একজন কলেজ পড়ুয়া। মানে এটাই কি এখন টার্গেট গ্রুপ? টার্গেট গ্রুপ না, দেখা গেছে যে অল্প বয়সীদের দিয়ে যত ভালো কাজ করানো যেতে পারে এবং যত সুস্থভাবে একটা টিমের মধ্যে টিম গঠন করা যায়, বয়স বৃদ্ধ হলে তাদেরকে নিয়ে করা যায় না। যেমন ধরেন যে আমাদের যে কাসাব, যে পাকিস্তান থেকে এসেছিল, মনে আছে, যার ফাঁসি হয়েছিল, তার বয়সও কিন্তু বেশি ছিল না। আমি যখন টেররিস্ট সেলের চার্জে ছিলাম কলকাতাতে, তখন আমরা সিমিকে ধরেছিলাম প্রায় 26 জনকে। তাদের প্রত্যেকের এজ গ্রুপ ছিল কম বেশি 24 থেকে এই 27-এর মধ্যে। আচ্ছা, কারণটা হচ্ছে এজ গ্রুপকে দিয়ে কাজ করানো যায়, খুব তাদেরকে প্রলোভন দেখানো যায়, তাদেরকে একটা স্বপ্ন দেখানো যায় যে তুমি এই পাবে, প্রচুর টাকা পাবে, এটা করতে পারবে, তোমার জন্য আমরা দাঁড়িয়ে থাকবে, বা তুমি যদি বাই চান্স মারাও যাও তাহলে উপরে গিয়ে অফশোররা তোমার জন্য দাঁড়িয়ে থাকবে হাত জোর করে। এইসব অন্যরকম প্রলোভন দেখানো হয়। আর এনার্জেটিক হয়, অল্প বয়সীতে এনার্জেটিক হয়,
আমরা যখন এই যে সিমিদেরকে ধরা হয়েছিল তাদেরকে অনেক জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তখন আমরা এই জিনিসগুলো পেয়েছিলাম। আরেকটা আমি একটা লাইন বলছি শুধু, তাদের সাথে যে পরিচয় করানো, আপনি যদি এখন কেউ এজেড ম্যানকে নেন, তাদের হয়তো মডার্ন কম্পিউটার মডার্ন ল্যাপটপ সম্বন্ধে অতটা জ্ঞান থাকবে না, কিন্তু যারা অল্প বয়সী ছেলে যারা পড়াশোনার মধ্যে রয়েছে কিংবা দেখতে পাচ্ছেন ব্যায়াম চর্চা, একদম। তারা কিন্তু প্রত্যেকের কাছে এইটা থাকবে এবং তাদের এই প্রলোভন দিয়ে অল্প বয়সে আপনি যখন প্রসঙ্গ তুললেন তাহলে সরাসরি এক্সপার্টের কাছে চলে যায় শাম্যবাবু, এই প্রলোভনটা থেকে বাঁচার উপায়টা কি তাহলে? দেখুন, মোস্ট অফ দ্য ক্ষেত্রে এটা আজকে নয়, বিভিন্ন হানি ট্র্যাপ বা এগুলোর জন্য একটা পার্ট অফ থাকে এরা ক্রাইম যখন বাঁচে, কিন্তু প্রথমে যে এদের ইন্টারাপ্ট করার জন্য এরা বেশিরভাগ ক্ষেত্রে এখন গেমিং প্ল্যাটফর্মগুলো চুজ করে, যাতে কোনো সংস্থা তাদের ওই ইন্টারাপশনের মধ্যে গেমিং যখন খেলছে খেলার মাধ্যমে এরা কমিউনিকেশনগুলো করে। 26-11 সময় যখন ওই ফাইল যখন আমরা পড়াশুনো করি আর দেখি, বেশিরভাগ ক্ষেত্রে কমিউনিকেশন হতো ফটোর মাধ্যমে, যেটাকে আমাদের টেকনিক্যাল ভাষায় বলা হয় স্টেগানোগ্রাফি। আচ্ছা, সেই ফটোর মধ্যে ওরা হিডেন মেসেজ পাঠানো হতো বা হিডেন ফাইলস পাঠানো হতো, বা যে যেমন একটা উদাহরণ, যেমন সাপোজ আমি সকালবেলা গুড মর্নিং মেসেজ পাঠাই, আমি তার ফোনটা যখন পেয়েছি আমি দেখলাম 50 to 60 ফটোস রয়েছে কমিউনিকেশনে। আপনাকে একটা ফটো পাঠাচ্ছি, আপনি আমায় একটা ফটো পাঠাচ্ছেন, দেয়ার ইজ নো নর্মাল জেপিজি ফাইল যেমন হয়। কিন্তু সেক্ষেত্রে আমরা যখন চেক করি তখন .bmp বলে একটা ফাইল থাকে। ওই .bmp ফাইলের ক্ষেত্রে অনেক সময় স্টেগানোগ্রাফি বিভিন্ন অ্যাপ আছে, সেই অ্যাপ বা টুলস আছে আমাদের কাছে, সেই টুলসে ফেললে ওরা ডেটাটাকে এক্সট্র্যাক্ট করে দেয়, মানে ফটোর মধ্যে কোনো ডেটা রয়েছে কিনা। আগে 26-11 সময় এগুলো ইউজ করতে, এবং এগুলো যখন ওয়াকিবহুল হয়ে যায় তখন এরা এখন এই গেমিং মাধ্যম বা যেগুলো হচ্ছে হিডেন মেসেজ, সাপোজ হোয়াটসঅ্যাপ নিয়ে ভাববেন এনক্রিপশন আছে, এটা একমাত্র যারা এজেন্সিজ লোকরা রয়েছে তাদের কাছেই তারা ইউজ করে, বিভিন্ন স্পাইওয়্যার দিয়ে সেখানে ঢুকে দেখছে। কিন্তু এইসবের ক্ষেত্রে যখন এরা কেন এই ধরনের অ্যাপ্লিকেশন ইউজ করে, আপনি চটজলদি আননোন অ্যাপ্লিকেশন ইউজ করে, সাপোজ ডেটিং অ্যাপের ক্ষেত্রে হয়তো 100খানা প্লে স্টোরে ডেটিং অ্যাপ আছে, 3 থেকে 4টে হচ্ছে খুব কমন। এরা এই ধরনের ছেলে মেয়েদেরকে টার্গেট করে যেখানে সীমিত লোকজন আছে, যারা ফেমাস কম। দেখবেন এরা সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ দেখাচ্ছে, কিন্তু এদের সামনে যে পরিচয়, পিছনের পরিচয়ের মধ্যে অনেকটা ডিফারেন্ট দেখতে পারি আমরা। তাদেরকেই টার্গেট করে এবং তাদের মাঝখানে এমন একটা প্রেশারাইজ তারা করে, তারা এই গ্যাংয়ে ঢুকতে তখন বাধ্য হয়। তো এইভাবে বিভিন্ন স্ট্র্যাটেজিক্যাল দিক থেকে দেখতে গেলে ইনফরমেশন শেয়ারিং এর মধ্যে যারা মেন মাথা, হয়তো দেখা যেতে হবে ইনভেস্টিগেশন করে এখানে সবাই যারা অ্যারেস্ট হচ্ছে আস্তে আস্তে সবাই হয়তো ইনভলভ নয়, এরা শুধু কমিউনিকেশন বা মাধ্যমে ইনভলভ যদি হয়েও থাকে তারা কোন লেভেল পর্যন্ত, সুভাষিস বাবু কোন লেভেল পর্যন্ত? দেখুন, এদের অধিকাংশই পুরো লেয়ারটা জানে না, মানে 99% এরা পুরো লেয়ারটা জানে না। তাদের উপরের হয়তো একটা লেয়ার জানে, খুব জোর হলে 2টো লেয়ার জানে। কিন্তু এরা আমি এটাও বলছি, হলফ করে বলছি, এদের 99% এটাও জানে না যে এক্স্যাক্টলি কি কারণে তাদের দিয়ে কি কাজ করানো হচ্ছে। তাদের হয়তো একটা কথা বোঝানো হচ্ছে, অন্য কাজ করানো হচ্ছে, এবং তারা যেটা বারংবার মনে করছে যে আমরা যেটা করছি সেটা হয়তো একটা খুব সাময়িক বিষয়। তাদের কাছে যেটা সাময়িকভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে, হয়তো তার ব্রডার অ্যাঙ্গেলে অনেক বড় একটা প্রেজেন্স আছে যেটা তাদের কাছে দেখানো হয় না, এবং তার জন্য এই ভুলগুলো করার পরে তাদের ফিরে আসার কোনো রাস্তা থাকে না, কারণ তারা অলরেডি কমিটমেন্ট বা কমিট করানোটা, এক্সিকিউশন মেথোডোলজিতে ঢোকানোটা, সেটাতে এদেরকে ব্যবহার করা হয়। যেহেতু এদের বয়স কম টাকায় ডিল হয়ে যায়, অল্প অল্প কিছু প্রলোভনের মধ্যে দিয়ে অনেক কিছু করে বসে, এবং করে বসার পরে তারা তার ঢোকে না, ইন্টেন্সিটিতে ঢোকে না। এই জন্য মোস্ট অফ দ্য টাইম দে এন্ড আপ ইনহেল্প। বেশ, সঙ্গে থাকুন, আসবো আপনার কাছে। আমরা যারা এক্সপার্ট রয়েছেন তাদের সঙ্গে তো কথা বলছি, পাশাপাশি যারা রাজনীতি করেন, দেখুন রাজনীতিকে ছেড়ে আলোচনা হতে পারে না। সমাজের একটা মানে আমি কি খাবো, আমি কি পড়বো, আমি কোথায় যাব, আমার হাতে কিভাবে টাকা আসবে, আমি পড়াশোনার পরে চাকরি পাবো কিনা, এই সব কিছুর নেপথ্যে কিন্তু রাজনীতিই রয়েছে, রাজনৈতিক সিদ্ধান্তই রয়েছে। রাজনীতির কথা যাবো, তবে তার আগে একবার অগ্নিমিত্রা পাল তার বক্তব্য শোনাই, আমার মনে হয় রাজনীতির আলোচনার সুবিধা হবে। শুনুন। আগেও আমরা দেখেছি টেররিস্ট গিয়ে নাশকতা করেছে গুজরাটে, মহারাষ্ট্রে বলছে আমি নবান্নের পাশে কোন হোটেলে ছিলাম 15 দিন, মেদিনীপুরে এগারাতে বোম ব্লাস্ট হলো বলে আমি ওখানে ছিলাম 7 দিন। আগের পুলিশকে সেইভাবে ইউটিলাইজ করা হয়েছিল, আবার সেই একই পুলিশকে আবার ভালো কাজে ইউটিলাইজ করা হচ্ছে। কৃষ্ণবাবু, বুঝতেই পারছেন প্রশ্ন আপনার দিকে যাবে। এর আগে খাগড়াগড়ের পরে কি সিচুয়েশনে কোনো চেঞ্জ হয়েছিল? যারা বিশেষজ্ঞ তারা তো বলেন না, যে তিমিরে ছিল সেই তিমিরেই ছিল। এই চেঞ্জ করার দায়িত্বটা কার? পুলিশ প্রশাসন কে পরিচালনা করে? দেখুন, প্রথম কথা হচ্ছে এই অগ্নিমিত্রা পাল বা বিজেপির বিভিন্ন মন্ত্রী নেতারা এই যে আলটপকা মন্তব্যগুলো করছেন, এর ভিত্তিটা কি?
এখন তো ওনারা রাজ্যের প্রশাসনে আছে। তৃণমূল কংগ্রেস, তৃণমূলের মন্ত্রীরা নয় সরে গেছে, কিন্তু আপনি যেই পুলিশের কথা বলছেন সেই পুলিশগুলো তো আছে, সেই আমলারা তো আছে, সেই আইপিএস আইএসরা তো আছে। সেই দিন যদি কোনো রাজনৈতিক হস্তক্ষেপের দরুন এই কাণ্ডগুলো হয়ে থাকে, তাতে যদি তৎকালীন রাজ্য প্রশাসন দায়ী হয়ে থাকে, তাহলে সেই সাক্ষ্যগুলো জোগাড় করুক, সেই পুলিশদের বলুক যে তৎকালীন রাজনৈতিক নেতৃত্ব, রাজ্যের নেতৃত্ব এর সাথে যুক্ত ছিল। বিষয়টা হলে খোলা জলে মাছ ধরা। আজকে যারা পুলওয়ামাতে আক্রমণ করেছিল তাদের কোনো পশ্চিমবাংলা যোগ ছিল না, এবং তারপরে সেই 300 কিলো আরটিএক্স কি করে ওখানে পৌঁছলো, কেন তাদের এয়ারলিফট করা হলো না, সেই প্রশ্নগুলোর উত্তর পশ্চিমবাংলা এবং ভারতবর্ষের মানুষ এখনো অব্দি পায়নি। কিন্তু 6-7 বছর হয়ে গেছে, আজকে তারপরে পুলওয়ামা হয়েছে। তার অকর্মণ্যতা, অযোগ্যতাটা কার? যারা বিগত 12 বছর ধরে এত কিছু বলে যাচ্ছে, অমুক এনেছে, এই করে দিয়েছে, আমেরিকাকে চমকে দিয়েছে, চীনকে চমকে দিয়েছে, তারপর 2.5 মাস 3 মাস পর একটা প্রাক্তন রাজ্য সরকারকে এই রাজনৈতিক একটা মানে কি বলবো, একটা মানে দোষারোপ করে একটা সস্তা রাজনৈতিক চটুলতা, একটা সস্তা রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা হচ্ছে। এটা অত্যন্ত নিন্দাজনক, এটা অত্যন্ত কুরুচিকর। আজকে আমি তো বলছি তৃণমূলের কৃষ্ণবাবু, আপনাদের শাসনকালে এই 15 বছরে খাগড়াগড়ের মতন ঘটনা ঘটেছে, বহু জঙ্গি এখানে ধরা পড়েছে, একটা শান্ত গ্রামে গিয়ে এনআইএ কে কড়া নাড়তে হয়েছে, এগুলো তো আমরা দেখেছি। তোমরা কি পুলওয়ামা দেখোনি? তোমরা কি পেহেলগাম দেখোনি? তার উত্তর পেয়েছো? খাগড়াগড় নিয়ে তোমার চ্যানেলে আমরা 1000টা শো করেছি। এটা আপনাদের পার্টি লাইন বোঝাই গেল, কারণ আপনি যে টোনে কথা বলছেন, কুণাল ঘোষও সেই একই বক্তব্য রেখেছেন। কুণাল ঘোষের বক্তব্য শোনাই, এটা আপনাদের পার্টি লাইন খুব পরিষ্কার। সবটাই তৃণমূল 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 হচ্ছে নাকি? পুলওয়ামায় তৃণমূল ছিল, পাহেলগাঁওতে তৃণমূল ছিল, পুলওয়ামায় এতগুলো জওয়ান মারা গেল, তৃণমূল ছিল, জঙ্গি তৃণমূল ঢুকিয়েছে। দিল্লি থেকে বোম্বে একের পর এক অ্যাটাক হয়েছে, মণিপুর চলছে, তৃণমূল। কেন কথায় কথায় তৃণমূল তৃণমূল করছেন? শতরূপাদি, আমি শুভজিৎ অবাক হয়ে যাচ্ছি, যদি 4 তারিখে এই পার্টি আবার ফেরত আসতো, যাদের কোনো অনুতাপ নেই, যাদের কোনো রকম কোনো নিজেদের মধ্যে আত্মসমীক্ষার কোনো ইচ্ছে নেই, কৃষাণু এবং কুণাল ঘোষ এখনো ভিত্তি খুঁজে পাচ্ছে না, কেন এই অ্যাকুজেশন মিডিয়া করছে? সত্যি তো ওরা তো ধোয়া তুলসী পাতা, 15 বছর ধরে তো কিছুই হয়নি। এখন বিজেপি আসার পর কিছু মানুষ হজম করতে পারছে না যে ভারতীয় জনতা পার্টি পাওয়ারে এসছে, একটা সুষ্ঠু স্বাভাবিক শাসন চলছে, সেই জন্য এই ঘটনাগুলো ঘটছে, কিন্তু ভিত্তি তৃণমূল খুঁজে পাচ্ছে না। আমি একটু প্রথম থেকে আসি শুভজিৎ, আমরা অসংখ্যবার এখানে শো করে গেছি, আমি নিজে এখানে অসংখ্যবার বলে গেছি যে একটা সিস্টেম চলছে বহু বছর ধরে, যেটা সত্যজিৎবাবু বললেন যে একটা পার্টিকুলার এজ গ্রুপকে এমপ্লয় করা হয়, এরা কিন্তু প্রত্যেকে পেড, এবং এই পেড এইগুলো কিন্তু আমাদের মন গড়া কথা নয়, এই প্রত্যেকটা এই সিবিআই এনআইএ প্রত্যেকে কিন্তু এই ইনফরমেশন দিয়েছে তৎকালীন রাজ্য সরকারকে যে এরা লিস্টে আছে, দের ইজ আ সেকশন অফ পপুলেশন কল্ড স্লিপার সেল, এরা এইখানে কাজ করছে। এগুলো কিন্তু আমি কোনো মন গড়া কথা বলছি না, প্রত্যেকটা দীপাঞ্জন বাবুও তো আছে এখানে, উনিও বলবেন ওপার থেকে তো জঙ্গিরা আসে, কিন্তু তারা আসে এখানকার লোকের ভরসায়। এখানে অসংখ্য মানুষকে মমতা ব্যানার্জি এবং তার সরকার পুষে রেখেছিল, জেনে যে তারা স্লিপার সেল, যে তারা এখানে হ্যাভক ক্রিয়েট করবে, এবং সেইটাই করেছে। কত বড় সাহস এই হামিম এবং অর্পিতাদের, যে তারা সদ্য নির্বাচিত, এত সুন্দর করে নির্বাচিত, নবনির্বাচিত মুখ্যমন্ত্রী এবং নবনির্বাচিত ইয়াং ছেলে উমেশ, আমার ভাইয়ের মতন, তার ছেলেকে পর্যন্ত টার্গেট করে। হানি ট্র্যাপ যেটা সাম্য বলছিল, এটা তো ভীষণ ইজি। আপনি যার কথা বলছেন সদ্য নির্বাচিত একজন বিধায়ক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সুদীপ্ত বাবু। সুদীপ্ত বাবু, আপনি আলোচনাগুলো শুনছিলেন, রাজনীতি নিয়ে আলোচনা হবে, কিন্তু আবারও বলছি যে জাতীয় স্বার্থে কোনো রাজনৈতিক রং অন্তত আমরা দেখব না, কোনো রাজনৈতিক রং না, না নীল সাদা, না সবুজ, না লাল, না গেরুয়া, আমরা জাতীয় স্বার্থ নিয়ে আলোচনা করছি। আপনি বিধায়ক, আপনার কাছ থেকে একটা গঠনমূলক মতামত আগে চাই আলোচনা নিয়ে, কারণ আপনি আইনসভার সদস্য। দেখুন এটাই হওয়া উচিত যে যেখানে দেশের স্বার্থ, যেখানে দেশের নিরাপত্তা বিঘ্নিত হবে, সেখানে কোনো রাজনৈতিক ভেদাভেদ থাকতে পারে না বা থাকা উচিত না। কিন্তু দুর্ভাগ্যের হলেও এটা সত্যি যে পশ্চিমবঙ্গে
রাজনৈতিক স্বার্থে মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস যেভাবে এদের প্রশ্রয় দিয়েছে, বহু ঘটনা আছে। আজকে যদি আপনি বিভিন্ন জায়গার বিভিন্ন অঞ্চলের জনসংখ্যার বিচার করেন, আপনি দেখবেন বিভিন্ন অঞ্চলে আশ্চর্যজনকভাবে কিছু অঞ্চলে বর্ডার এলাকাগুলোতে এক সম্প্রদায়ের জনসংখ্যা বেড়ে গেছে। কেন বেড়ে গেছে, কিভাবে বেড়ে গেছে? অনেকে বলবেন যে বর্ডার দিয়ে ঢুকলো, বিএসএফ কি করতো? দেখুন, এটা তো একদম বাস্তব কথা। বিএসএফ কে তার লাগানোর জমি দেয়নি, অনেক অরক্ষিত বর্ডার ছিল। এবং তারপরে তারা যখন লোকালে এসে কোথাও থাকছিল, সেখানে স্থানীয় আধিকারিকদের সাহায্যে তাদের বিভিন্ন ডকুমেন্টস হয়ে যাচ্ছিল। আজকে শাহজাহানের মতন লোকরা যে অঞ্চলে থাকতো, সেসব জায়গা একটা সেফ শেল্টার ছিল তাদের, সেখানে থেকে তারা শক্তি অর্জন করেছে। এবং আমি আপনাকে একটা ভয়ঙ্কর কথা বলি যে তৃণমূলের দৌলতে অনেক অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতার নিরিখে আপনাকে বলি যে বিভিন্ন জেলগুলোতে তৃণমূলের আমলে যে জঙ্গিরা ধরাও পড়তো এবং যারা এই জেলগুলোতে থাকতো, আমি আপনাকে বলছি খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডেরও জেলের যারা আসামি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলে থাকছে, তারা জেল থেকে নেটওয়ার্ক ছড়াচ্ছে, কারণ সেখানে তারা ফোন পেয়ে যাচ্ছে। এই জঙ্গিরা তারা জেলে ঘুরে বেড়াচ্ছে। এবং আমরা আজকে দেখিয়েছি সুদীপ্ত বাবু, আমাদের সহকর্মীরা এই খবরটা ব্রেক করেছে সোর্স মারফত যে কোথাও গিয়ে বোধহয় এই হামিম কোনো একজন শার্প শুটারের সঙ্গে হয়তো যোগাযোগ করার চেষ্টা করেছিল, যেই শার্প শুটার এই মুহূর্তে বাংলার জেলে আছে। ঠিক এখান থেকে আপনি যে প্রসঙ্গ তুললেন, এখান থেকেই সত্যজিৎ বাবুর কাছে যাব। সত্যজিৎ বাবু, শুধুমাত্র বাইরেটা নিয়ে আমরা আলোচনা করি, সিনেমা দেখি জেলে বসে নাকি ওটা পুরো স্বর্গরাজ্য দুষ্কৃতীদের কাছে। এই কালচারটা কবে থেকে বেঙ্গলে বা ভারতবর্ষে এই কালচারটাকে পুরোপুরি কি বিনাশ করা সম্ভব? এটা অনেক দিন ধরে রয়েছে। আমার গত 34 বছর একটা শাসন ছিল, তখন তারপরে গত 15 বছর যে শাসন ছিল, তার প্রত্যেকটা জায়গায় এই জেলের মধ্যে ওপেন যখন ওরা খাবার দেয় মানে বাইরে থেকে আত্মীয় স্বজন আসে, তখন ছোট ছোট মোবাইল পাস করানো হয়। এবং জেলের একাংশ, আমি নাম বলতে পারবো না, ওয়ার্ডাররা এর মধ্যে জড়িত আছে। আমি স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবেও কাজ করেছি কিছুদিন। তো তখন আমি জেলে যেতে হতো আমাকে নানা কারণে। তখন আমি দেখতাম যে সেলে ঢোকানোর আগে তখন যে সার্চ হচ্ছে, সে নামটা খুব নামে মাত্র সার্চ, এবং প্রত্যেক নামকে বাঁচতে এই যে যার কাছে পাওয়া যাচ্ছে, কিংবা কোনো জেলার যারা ওখানে রয়েছেন, যারা ওয়ার্ডার রয়েছে, তাদের কাছ থেকে ফোনে হয়তো ধমকিটা দিচ্ছে। ধরুন আপনি খুব মানে রিচম্যান, একটা ফোন নিয়ে, আমি 17 ওয়ার্ড থেকে ফোন নিয়ে আমি আপনাকে ফোন করে দিলাম, আপনাকে এটা করে দিতে হবে, এইটা করতে হবে। অর্থাৎ প্রতিটা ফোন এইগুলো। এখন ঘটনা হচ্ছে, এগুলো কি আটকানো যায় না? এই প্রশ্নটা আপনার ছিল। একদমই আটকানো যায়, রেসপন্সিবিলিটি ফিক্স আপ করা যায়। যিনি এডিজি প্রিজন আছেন, তিনি হচ্ছেন পুরো পশ্চিমবঙ্গের চার্জে একজন অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল প্রিজন। তার নিচে অনেকগুলো এসপি রেঞ্জের, ডিআইজি রেঞ্জের লোক আছে, এবং জেলের ওয়ার্ডাররা রয়েছে, জেলার রয়েছে। এদের প্রত্যেককে যদি স্পেসিফিক করা যায় যে আপনারা কেউ মোবাইল নিয়ে এখানে ঢুকতে পারবেন না, এবং মানে এটা তো করা আটকানো খুব একটা কষ্টসাধ্য নয়। আপনি যদি যান একবার, আপনি যদি যান, আপনাদের বড় তলাটা যখন খোলা হয়, তখন আমাদের পর্যন্ত সার্চ করে মোবাইল রাখতে হয়, ঠিক আছে? তো তাদের কেন রাখা হবে না? এটা হচ্ছে 2। আর লাস্ট একটা প্রশ্ন, যে এই যে যারা ওয়ার্ডাররা ধরা তো পড়ছে, আপনি যখনই আসামির কাছ থেকে আমরা একটা পাওয়া যাচ্ছে, মানে মোবাইল ফোন পাওয়া যাচ্ছে, তাকে ইন্টারোগেশন করে সে তো বলছে যে মিস্টার এক্স এর মাধ্যমে আমি মোবাইল ফোনটা পেয়েছি, তখন সে লোকটাকে শুধু সাসপেন্ড নয়, সাসপেন্ড ইজ নট এ পানিশমেন্ট, হি শুড বি অ্যারেস্টেড। কারণ মাথায় রাখতে হবে শুভজিৎ, দেশ আমাদের সবচেয়ে বড়, একদমই দেশ সবচেয়ে আগে। একদমই দেশের যদি যারা বিচ্যুত করছে, যারা অন্যায় করছে, তাদেরকে অ্যারেস্ট করতে হবে এবং অ্যাকুরেট শাস্তি দিতে হবে, লঘু সেকশন নয়। সুভাষিস দা, দেখুন, যারা এখানে এই নাশকতামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত, তারা টাকা পয়সার বিনিময় করছে, ধরে নেওয়া যেতে পারে, বা টাকা পয়সার বিনিময়, তার মানে কেউ না কেউ তো ফান্ডিং করছে, এই সাপোর্টটা কেউ না কেউ দিচ্ছে। সরাসরি প্রশ্ন রাগঢাক না করে কোনো রাজনৈতিক দলের দিকে আমরা আঙুল তুলছি না, রাজনৈতিক সাপোর্টও কি থাকে না নেপথ্যে? সুভাষিস দা, 500% থাকে। রাজনৈতিক সাপোর্ট ছাড়া কোনোদিন কোনো রকম কোনো ক্রাইম এক্সিস্ট করতে পারে না, সাস্টেনও করতে পারে না। এই কথাটাই কোনোদিন মানে চোখ সরিয়ে নেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। কোনো রাজনৈতিক প্রতিপক্ষের দিকে ভাবার চিন্তারও করার দরকার নেই। একটা জেনে রাখুন, রাজনীতি যেমন এদের জন্ম দেয়, রাজনীতি যেমন এদের লালন পালন করে, রাজনীতি তেমন সিকিউর করে যাতে এরা বেঁচে পড়ে থাকতে পারে। এবং সেই রাজনীতিটা নট নেসেসারিলি সবসময় আপনার আঞ্চলিক রাজনীতি, সেটা রাষ্ট্রীয় রাজনীতি হতে পারে, আন্তঃরাষ্ট্রীয় রাজনীতি হতে পারে, আন্তর্জাতিক রাজনীতি হতে পারে।
পয়েন্টটা হলো কারা কেন কোনো রাজনৈতিক পরিকাঠামো একটা মানুষকে ব্যবহার করে অন্য রাজনৈতিক পরিকাঠামোকে ভেঙে ফেলতে, সেটাই হচ্ছে গোটা খেলাটার মেইন স্ক্রিন অডিয়েন্স। এবং তারাই বোঝে কিভাবে একজন অপরজনকে ব্যবহার করতে পারে। এটা হচ্ছে আসলে গোটা ব্যবহারের প্রক্রিয়া, যেটা আমরা দেখছি। একটা মানুষকে একটা রাজনৈতিক পরিমণ্ডল তৈরি করছে, ট্রেন করছে, যাতে করে অন্য রাষ্ট্রে অন্য দেশে তারা কথা কেটে যাচ্ছে। সুভাষিস দা, পিসিআর যোগাযোগ করছে। একবার চট করে বিগলের 3টে ছবি দেখাই এখনো পর্যন্ত যারা যারা গ্রেপ্তার হয়েছে। 3 জনের ছবি দেখাই। প্রথমে এই হামিম যাকে ওই বর্ধমানের রেনেসা থেকে বেঙ্গল এসটিএফ গ্রেপ্তার করে। জিমে ছিল, জিমে ঢুকে তাকে গ্রেপ্তার করা হয়। তারই বান্ধবী অর্পিতা সরকার, এই হানি ট্র্যাপ হিসেবে অর্পিতাকে ব্যবহার করা হতো, যে খবর পেয়েছি আমরা। অর্পিতাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং আদিত্য সিং ওরফে রাজু, একেও হাওড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই ছেলেটি কলেজ পড়ুয়া। ঠিক এইখান থেকে সাম্যবাবু আপনার কাছে যাব। এই যে এজ গ্রুপটা, কারোর হয়তো 24-25 বছর বয়স, কারোর 22-23, আর এই ছেলেরা তো জাস্ট কলেজে পড়ে শুনলাম। অনেকেই আছে কলেজে যাচ্ছে, হাতে নতুন নতুন মোবাইল পেয়েছে। কোন জায়গা থেকে প্রলোভনটা আসে? আপনি একটা বললেন যে ডেটিং অ্যাপের মাধ্যমে, আপনি আরেকটা বললেন যে সম্ভবত আলোচনায় উঠে এলো যে গেমিং অ্যাপগুলোর মাধ্যমে। গেমিং অ্যাপ আছে, সোশ্যাল মিডিয়া অনেক পার্ট আছে, ইনস্টাগ্রাম হোক, ফেসবুক হোক, বিভিন্ন জায়গা থেকে এখানে। এবার ধরুন প্রলোভনে সেই বাচ্চাটা পড়ে গেল কোনো মতে, ইচ্ছা থাকুক না ইচ্ছা থাকুক, অন্য কোনো প্রলোভন হোক বা যেটা সুভাষিতা বলছিল, এগুলোর এক একটা স্টেপস থাকে। আমরা যখন এগুলো নিয়ে আগে বিভিন্ন কেস নিয়ে পড়াশোনা করেছি বা কিছু, আমরা সবসময় দেখি যাদের সামনে ফোকাসড হয় তারা সবসময় এই এলাকার ইনফরমেশনগুলো একটা চ্যানেলের মাধ্যমে যাতে পাস করতে পারে। আচ্ছা, যারা মেইন মোটিভ তারা কখনোই সামনে এসে আপনাকে দেখা দেবে না বা সেইভাবে জিনিসটা করবে না। ধরাটা কখন পরে, মেইন বিষয়টা বুঝতে হবে। এদের ট্র্যাক করা কিন্তু ইটস নট এ ইজি জোক। এক একটা ইন্টারাপশনের জন্য কতক্ষণ ধরে ইন্টেলিজেন্সদের এই নিয়ে ভাবতে হয়, কোন মাধ্যমে এরা কথা বলতে পারবে। এবং এদেরকে যখন ট্র্যাকের মাধ্যমে বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন ইউজ করতে দেখা হয়, তাদের লোকেশন ট্র্যাকের ক্ষেত্রে বিভিন্ন রকম অ্যাপ, ওই অঞ্চলে সব থেকে বেশি অ্যাপ কি ইউজ করা হচ্ছে সেইটা ওপর অ্যানালিসিস করে কিন্তু সেই অ্যাপের ভিতরে অ্যাডমিন প্যানেল থেকে ডিটেলস বের করে তারপর ওদেরকে ট্র্যাক করা হয়। এটা পুরোটাই একটা চ্যানেল মাধ্যমে। এবার এরা কি করে, এদের কিছু রেস্ট্রিকশনস থাকে ওদের আন্ডার কভারের মধ্যে, এগুলো রেস্ট্রিকশন থাকে। যখনই এরা এর বাইরে গিয়ে কিছু একটা মুভমেন্ট তৈরি করে, এবং এরপরেও আমরা দেখেছি এই কমিউনিকেশন ডার্ক ওয়েবের মাধ্যমেও হয়। অনেক সময় আমাদের ডার্ক ওয়েবে বিভিন্ন নোট দিয়ে সেগুলো নেটওয়ার্ক অবভিয়াসলি আসবো, এই আটকানোর বিষয়টা নিয়ে আসবো, কারণ সমাধানটা খোঁজার চেষ্টা করবো। দীপাঞ্জন বাবু এই মুহূর্তে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন। দীপাঞ্জন বাবু প্রাক্তন এনএসজি কর্তা এবং বিজেপি বিধায়ক। দীপাঞ্জন বাবু, আমরা শুরুতেই আজকে ক্লিয়ার করে দিয়েছি, দেখুন রাজনীতি আসবে, রাজনীতি অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু রাজনীতির থেকেও আমরা জাতীয় নিরাপত্তা, দেশের স্বার্থের কথা মাথায় রেখে কোনো লাল, নীল, সাদা, সবুজ, গেরুয়া কোনো রঙের দিকে আজকে তাকাচ্ছি না। আলোচনা অনেক কিছু উঠে এসেছে। বেঙ্গল এসটিএফ এর তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রীর গতিবিধি ওই হামিমের কাছে ছিল। আমি আজকের দিনে এখানে দাঁড়িয়ে এখন বাজে 5:51 সাংবাদিকতা করি, হলফ নিয়ে বলতে পারি মুখ্যমন্ত্রী কালকে কি কর্মসূচি আছে আমরা জানি না। আমরা হয়তো নির্দিষ্ট কর্মসূচি জানতে পারবো। আপনার বিধানসভা কেন্দ্রে অনেকে আছেন, আপনার কর্মসূচি জানেন না। আমার পাড়ার কাউন্সিলর কালকে কোথায় যাবে সেটাও আমি জানি না, কারণ প্রয়োজন পড়ে না। এর প্রয়োজন পড়েছিল, এই প্রয়োজনটা ঠিক এরা কিভাবে মেটায়, এই বিষয়গুলো জানতে চাইবো। দেখুন, আমরা যখন এই টেরর অ্যাটাকের কথা বলি, টেরর অ্যাটাকে কিন্তু আমি একটা এক্সাম্পল দিই সাধারণ মানুষকে বোঝার জন্য। আমরা সন্ত্রাসবাদী বলতে বোঝাই আজমল কাসবকে, কারণ তাকে দেখা যাচ্ছে সে AK-47 নিয়ে আসছে, সে মানুষ মারছে, সে ক্যামেরার সামনে আছে। কিন্তু ভারতবর্ষে কজন লোক ডেভিড কোলম্যান হ্যাডলির মুখ দেখেছে? তো ডেভিড কোলম্যান হ্যাডলি ছাড়া 26/11 হয় না। এই যে জাকিউর রহমান লাড্ডু, কারা দেখেছে? তো এরা পেছন থেকে কাজটা করে। যারা ফাইনালি হাতে অস্ত্র তুলে নেয় তারা হচ্ছে ওই দাবার বোর্ডে, কিন্তু পেছনে যে তাদের ব্যাকগ্রাউন্ড ওয়ার্কটা, সেটা যদি আপনি দেখেন, সেটা আপনি আনবিলিভেবল এরকম ভাবে ওরা করে। মানে প্রত্যেকটি কাজে, ধরুন আমি এই যে বলছিলেন, আমি শুনছিলাম, খুব ভালো বলছিলেন, আমি অবভিয়াসলি আমি তো দেখতে পাচ্ছি না, খুব ভালো বলেছেন যে ডিসিশন যারা নিচ্ছে তাদের কখনো সামনে দেখতে পাবেন না। তারপর অন্তত গোটা 8খানা স্তর রয়েছে এক্সিকিউশনের আগে। এই 8খানা স্তর বিভিন্ন জনের রেকি করবে একজন, এই যে উমেশ রায়ের ছেলেকে একজন রেকি করবে, তার পেছনে নজর রাখবে, সে কিরকম চরিত্র, কি করে না করে সেটার অ্যানালাইসিস করবে, সে ইনপুট পাঠাবে, অ্যানালাইসিস করবে অন্য একজন।
তাকে কি হানি ট্র্যাপে ফেলা হবে না অন্য কোনো নেশা রয়েছে সেটার ডিসিশন নেবে আরেকজন, এক্সিকিউট করবে আরেকজন। এবার কেন মেসায়ের ছেলেকে করছে, কারণ তার থ্রু দিয়ে যদি কিছু খবর পাওয়া যায়, অন্য কোনো জনপ্রতিনিধি হতে পারে, সে টার্গেটটা ফিক্স করবে আরেকজন। হামিমের কাজটা খুব সামান্য, ও মুখ্যমন্ত্রীর গতিবিধি সম্পর্কে কিছু ইনপুট দেওয়া। তো এটা এত মাল্টি লেয়ার্ড অপারেশন হয়, এটা খুব চট করে ট্র্যাক করাটা মুশকিল। আচ্ছা, বিশেষ করে পশ্চিমবঙ্গ পুলিশ হয়তো এখনো অতটা তৈরি নয়, কারণ গত 15-30-40 বছরের যে একটা লেগাসি চলেছে যে সন্ত্রাসবাদীদের বাধা দেবে না বা তাদের জন্য বিব্রতকর কোনো পরিস্থিতি তৈরি করবে না। তো বেঙ্গল পুলিশের এখন ওই ইন্টেলিজেন্স, ওই অ্যাসপেক্টটা নষ্ট হয়ে গেছে। দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন এনএসজি কর্তা তথা বিজেপি বিধায়ক, তিনি ব্রেকের আগে আমাদের সঙ্গে আলোচনায় ছিলেন। তিনি যে কথা বললেন, যে হয়তো ইঙ্গিত করলেন যে পুলিশের ক্ষেত্রে একা হয়তো সবসময় সবকিছু করা সম্ভব হয়ে ওঠে না, বাস্তব কথা। কিন্তু এ রাজ্যে তো আমরা দেখেছি অন্তত বিগত 15 বছরে যে বারবার এ রাজ্যের এজেন্সির সঙ্গে কেন্দ্রের এজেন্সির একটা সংঘাত দেখা দিয়েছে। এখন তো ডবল ইঞ্জিন সরকার এসেছে, তাহলে কি এখন এই সংঘাতগুলো আমরা দেখব না? আমরা কি দ্রুত সমাধান পাবো? এই যে শুরুতেই বলেছিলাম বাংলার নরম মাটিতে জঙ্গি জাল যে ছড়িয়ে আছে, সেই শিকড়টাকে কি আমরা দেখতে পাবো যে এজেন্সি তুলে এনেছে, মূল সমেত উপড়ে ফেলেছে? এই প্রশ্নই করব আইনসভা সদস্য সুদীপ্ত বাবুর কাছে। সুদীপ্ত বাবু, হ্যাঁ দেখুন, এটাই তো হওয়া উচিত। যখন দেশের স্বার্থ আসবে, দেশের নিরাপত্তার প্রশ্ন আসবে, তখন কেন্দ্রীয় এজেন্সি, রাজ্য এজেন্সি সকলে একসাথে কাজ করবে। কারণ ওখানে কোনো কে রাজ্য সরকারের কে কেন্দ্র সরকারের এটা হওয়া উচিত না। কিন্তু এটা তো ঠিক, আমরা বিগত দিনে, আপনিও যেটা বললেন, যে আমরা বিগত দিনে বারবার দেখেছি যখন এই ধরনের ঘটনারও তদন্ত করতে যাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি, বলা হচ্ছে সেটাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, অথচ একবারও এটা বলা হচ্ছে না যে কোন ঘটনার তদন্ত করতে যাচ্ছে। আমি এর আগেও বলার সময় যেটা বলছিলাম যে শাহজাহান, জাহাঙ্গীর, দেখুন হতে পারে এরা রাজনৈতিক পরিচয় প্রাপ্ত রাজনৈতিক লোক, কিন্তু আমি বলছি রাজনীতির পরিচয়ের আড়ালেও তার দলকে এটা প্রশ্ন করা উচিত যে তার এলাকায় আধুনিক অস্ত্রশস্ত্র, এত টাকার উৎস, এগুলো কিভাবে আসছে এবং সেখানে কারা মদত পাচ্ছে। আজকে বিভিন্ন অঞ্চল থেকে, আজকে তৃণমূল কংগ্রেস শুধু ভোটের জন্য এগুলোকে মদত দিয়েছে। আজকে এই জায়গাগুলোই তো সেফ শেল্টার হয়েছে। আজকে যে জঙ্গিরা আসছে, যে বিভিন্ন কোনো না কোনো পাড়ায় থাকছে, কোনো আমাদেরই আশেপাশের বাড়িতে থাকছে, আপনি এটা মনে করেন যে সেই পাড়ার লোক বা সেই পুলিশের কাছে খবর থাকতে পারে না যে সেই পাড়াতে কে আছে, কে হঠাৎ করে এলো? তাহলে সেই নাগরিক সচেতনতা, পুলিশ যে আমলেই হোক। আসবো আপনার কাছে কৃষ্ণ বাবু, আগে আপনি উত্তরটা দিন। দেখো, আমাদের একটু সঙ্গে থাকুন সুদীপ্ত বাবু। হ্যাঁ বলুন কৃষ্ণদা। পশ্চিম বাংলা থেকে কোন জঙ্গি যখন অ্যারেস্ট হতো, তাদের ধরা হতো, আমরা দেখেছি ব্যাঙ্গালোরের ক্যাফে এক্সপ্লোশনের যে জঙ্গি, তাকে বাংলার পুলিশ এখানে অ্যারেস্ট করেছে। তখন ন্যারেটিভটা হতো যে এখানে থাকলো কি করে, এলো কেন। এখন ন্যারেটিভটা হচ্ছে এখানে পুলিশের সাফল্য সেদিনও ছিল, আজকেও পুলিশের সাফল্য। তো কারা খোলা জলে মাছ ধরতে চাইছে, রাজনীতি করতে চাইছে, এটা পরিষ্কার। আমি তো আবার বললাম, একটা জমি দিয়ে বর্ডার সিকিউরিটি হয় না। বর্ডার সিকিউরিটি যেটা আছে সেটা ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্টের অংশ, যার একটা ছোট্ট অংশ হচ্ছে জমির বিস্তৃত জমি দেওয়া, কম জমি দেওয়া, আর ডেমোগ্রাফিক্যাল চেঞ্জ বর্ডার এরিয়াতে সবথেকে বেশি হয়। আপনি একটা অংশ বললেন জমি দেওয়া, আরেকটা অংশ কি এটা যে এরিয়া ডমিনেশনটা বাড়ানো বিএসএফ এর, সেখানেও বাধা এসেছিল? শুনে না, বাংলাদেশের সাথে আমাদের যে বর্ডার আছে তাতে সব থেকে বেশি ডেমোগ্রাফিক চেঞ্জ যদি বিগত 25-30 বছরে কোথাও হয়েছে, তাহলে দুটো জেলাতে হয়েছে, চিরাং এবং ধুবড়ি, দুটোই পশ্চিম বাংলাতে নাই, দুটোই হচ্ছে আসামে, যেখানে কখনো তৃণমূল সরকার আসেনি। আর এই গেমিং অ্যাপের কথা বলা হলো, গেমিং অ্যাপ তো কেন্দ্র সরকার নিয়ন্ত্রণ করে। চাইনিজ অ্যাপ কেন্দ্র সরকার ব্যান করেছিল, আবার তাদেরকে অনুমতি দিয়েছে। ডিজিটাল আইন, যে আমাদের আজকে ডিজিটাল আইনগুলো কেন্দ্র সরকার বলবৎ করে। তো আজকে আমরা ফেসবুকে কেউ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে লিখছে, তাকে চিহ্নিত করে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হচ্ছে। আর এত বড় একটা অ্যাপ আর এইসব জাতীয় ডিজিটাল কর্মকাণ্ড করে দেশে নৈরাজ্য ছড়াচ্ছে, সন্ত্রাসবাদ ছড়াচ্ছে, তাকে গ্রেপ্তার, তাকে ধরা কে করবে? উত্তর দেবে শতরূপাদি। আসবো কৃষ্ণদা।
শত্রুপাতি। শুভদীপ, এটা একদম ক্লিয়ার। আমি আবারও যেটা বললাম, 4 তারিখের পর যদি এরা থেকে যেত, আজকে যে আমরা কি অবস্থায় থাকতাম আমি জানি না। আমি আবারও বলছি, এই যে সত্যজিৎবাবু বললেন যে একটা প্রসেস বলে দিলেন যে এই লোককে স্ক্যান করা দরকার। আমার একটাই বক্তব্য যে ইন্টেনশন যদি থাকে সব করা যেতে পারে। এই সাম্যও বলছিল বিভিন্ন লেয়ার থাকে, পেঁয়াজের মতন খোসা ছাড়াতে ছাড়াতে ভেতরটা যে কোথায় পৌঁছবে ইউ ডোন্ট নো, কিন্তু ইন্টেনশনটা থাকতে হবে। হ্যাঁ, পুলিশই পারবে, পুলিশের সঙ্গে অফকোর্স পুশ থাকতে হবে, এনএসজি কে, এনআইএ, যাদের নিয়ে এরা হাসাহাসি করতো একটা সময়, তোমার মনে থাকবে। আমি আরেকটা জিনিস বলি, এইখানে যে তুমি সুদীপ্তকে জিজ্ঞেস করলে যে শিকড় উপরে বের করা যাবে কিনা, শিকড়টা ভেতরে এতটাই ছড়িয়ে গেছে এদের প্রশ্রয়, কৃষাণুদের মতন লোকেদের এবং মমতা ব্যানার্জি তার দলবলের প্রশ্রয়, ব্যক্তিগত একদম আমি বলছি, কারণ তৃণমূলের স্পোক্সপারসন যদি আজও তৃণমূলকে এখনো জাস্টিফাই করে যায়, তাহলে আমাকে তার নাম করেই বলতে হবে। আচ্ছা ঠিক আছে, বেশ, কিন্তু শিকড় যে আছে এবং শিকড়ে একেবারে জল ঢেলে মানে একদম মানে নার্চার করা হয়েছে, সেটা তৃণমূলই করেছে, তৃণমূল সরকার করেছে। এখন সরকার পাল্টেছে, উদ্দেশ্য পরিষ্কার, রক্তবীজের মতন যে কটা ছড়িয়ে গেছে সব কটাকে তুলে তুলে বের করা হবে। তুমি দেখে নিও, এই এজেন্সিগুলোই করবে, কিন্তু সরকারের উদ্দেশ্য আছে পরিষ্কার করা। কৃষাণু আর একটা কথা বলো না, তুমি কি করে দিতে হবে? হ্যাঁ বলুন কৃষাণুদা। হ্যাঁ বলুন কৃষাণুদা। প্রফুল কারুলকার ডিআরডিও চিফ পাকিস্তানের সাথে হ্যান্ডিক্রাফট হয়ে চরবিক্রি করছিল, তার জন্য তৃণমূল কংগ্রেস দায়ী নয়। ডিআরডিও চিফ তাতে আরএসএস যোগাযোগ পাওয়া গেছে, জবাব কি? দ্বিতীয় কথা হচ্ছে হাফিজ আহমদ খান যা তোমরা নিজেদের দোষ এখনো তাই করে যাবে। মানুষ হাসছে তোমাদের দেখে, মানুষ তোমাদের কোথাও বাকি রাখেনি, যেটুকু আছো কালীঘাটে সেটাও ছিন্ন ভিন্ন হয়ে যাবে। কি বকে যাচ্ছ তোমার কাছ থেকে এটা আশা করা যায় না। তুমি অন্তত চুপ করে থাকো, তুমি অন্তত চুপ করে থাকো। তুমি অন্তত বেশ না, বিষয়টা ব্যক্তিগত হয়ে যাচ্ছে, দুজনে একটু থামুন। সুভাষিসদা আলোচনায় যোগ দিয়েছেন। সুভাষিসদা, একই প্রশ্ন আপনার কাছেও রাখবো, আপনার মতামতটা জানবো, সত্যজিৎ বাবুরও মতামতটা জানবো। সুভাষিসদা, এর কি নির্দিষ্ট কোনো সময় থাকে এই নাশকতাগুলোর? কোন সময়টাকে এরা বেছে নেয়? আমি দেখেছিলাম যে খাগড়াগড় অষ্টমীর দিন হয়েছিল, দুর্গাপুজোর অষ্টমীর দিন, কোন সময়টাকে ওটা হয়ে গেছিল আর কি, কিন্তু কোন সময়টাকে টার্গেট করে এরা? দেখুন, এই টেরারিজম বা এন্টায়ার ইন্ডাস্ট্রি অফ টেরারিজমে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে রেলেভেন্স। যতক্ষণ না একটা অর্গানাইজেশন নিজের রেলেভেন্স বা নিজের ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে পারে, ততক্ষণ তারা বিদেশি ফান্ডিংও পায় না। আমি বারবার বলছি, টেররিজম কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা কমপ্লিট ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাকচার। এই কমপ্লিট ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাকচারটা ফান্ডিং পায় তার রেলেভেন্স তৈরি করে। এই রেলেভেন্সটাকে তারা তৈরি করার জন্য সেই সময় এক্স্যাক্টলি এক্সিকিউশন গুলো প্ল্যান করে সেই সময় যখন তারা সব থেকে বেশি আলোড়ন ফেলতে পারবে, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত করতে পারবে মানুষজনকে, এবং তারা সব থেকে বেশি আলোচিত হবে। যত তারা আলোচিত হবে তত তারা পাওয়ার পয়েন্টার তৈরি করবে, যত পাওয়ার পয়েন্টার তৈরি করবে তত ইন্টারেস্টেড ইনভেস্টররা তাদের উপরে ইনভেস্ট করবে এবং তত তারা এগিয়ে চলতে পারবে। এইটা হচ্ছে তাদের বেসিক গ্রামার, এবং তার জন্যই তারা বেছে নেয় সেই সব পাবলিক প্লেস গুলো, সেই সব পাবলিক ফাংশনস গুলো, সেই সব পাবলিক অকেশনস গুলো, যেখানে একটা স্টেটমেন্ট তারা দিতে পারবে, যে স্টেটমেন্টের মধ্যে দিয়ে তাদের ব্র্যান্ড ভ্যালুটা লোকের কাছে পৌঁছে দিতে পারবে। ডারকা মহল। বেশ সত্যি বাবু, দেখো শুভজিৎ, একটা কথা হচ্ছে, দুটো তিনটে কথা একটু বলতে দিতে হবে, এটা পুলিশের ব্যাপার তো। আমাদের সামনে 15 অগাস্ট আসছে। এই 15 অগাস্টে যদি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীর উপরে যদি কিছু করতে পারতো, তার এফেক্টটা কিন্তু দিল্লি পর্যন্ত যেত, ইন্টারন্যাশনালি যেত। এই যে টাইমের কথাটা বলছেন না, টাইমের ফ্যাক্টরটা এখানে 15 অগাস্টে যদি কিছু হয়, কিংবা বড় এরকম দিনগুলোতে স্পেসিফিক তার আগে কিংবা পরে কিংবা সেই দিন যদি কিছু করে দিতে পারে, তাহলে তার সাংঘাতিক পর্যন্ত রিপার্কেশন হবে, তার কিন্তু নরেন্দ্র মোদী পর্যন্ত ওই খবরেজ থাকবে। এটা হচ্ছে এক নম্বর। যেটা শতরূপা বলছিল, একদম কারেক্ট কথাই বলছিল, যে দেখুন
এই যে আমাদের যে গত 15 বছরে যা লজিস্টিক সাপোর্ট, কিছু মনে করবেন না, কোনো একটা পার্টি দিয়েছিল, কোনো একটা সরকার দিয়েছিল, লজিস্টিক সাপোর্ট সাংঘাতিক পরিমাণে। ওই জাকিরদার কাছে চলে যা, জাকিরদার তোমাকে আধার কার্ডটা করে দেবে, রেশন কার্ডটা করে দেবে, এটা তো এখানে আলোচনা করেছি। এবার তাদেরকে ফিনান্সিয়াল সাপোর্ট, এই ফিনান্সিয়াল সাপোর্টগুলো খারিজি মাদ্রাসা এবং টেরের ফান্ড থেকে আসছে। এই ফিনান্সিয়াল সাপোর্ট ছাড়া এরা টিকে উঠতে পারবে না। এই যে হামিম মণ্ডল ওখানে সুন্দর জিমে ব্যায়াম করছে, এই এত অর্থ কোথা থেকে আসবে? দ্বিতীয়, এই ফিনান্সিয়াল সাপোর্ট, 2 মিনিট 1 মিনিট, আরেকটা হচ্ছে পলিটিক্যাল সাপোর্ট। এই পলিটিক্যাল সাপোর্টটা সাংঘাতিক। আরেকটা লাস্ট লাইন বলতেই হবে। দেখুন, আমাদের বর্তমান সরকার একটা, আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে লক্ষ লক্ষ দর্শককে জানাই, তাহলে কি স্লিপার সেলকে ধরতে পারবো না? স্লিপার সেলকে সাধারণ মানুষ ধরতে পারবে? আমাদের একটা এমার্জেন্সি রেসপন্স সাপোর্টিং সিস্টেম করা হয়েছে, যেটার নাম্বার হচ্ছে, খুব মনে রাখুন, 112 এমার্জেন্সি রেসপন্স সাপোর্টিং সিস্টেম। আপনাদের কিছু আনটুয়ার্ড দেখলেই এই নম্বরে ফোন করুন। আলোচনা একদম শেষ পর্যায়ে, দুজনকে দিয়ে ছোট করে আপনার কাছে সরাসরি যে আমরা কিভাবে সাবধান থাকবো আমার হাতের মোবাইলটার থেকে, একদম ছোট করে 20 সেকেন্ডের মধ্যে। প্রথম বিষয় হচ্ছে আনওয়ান্টেড অ্যাপ্লিকেশন থেকে বিরত থাকতে হবে, আননোন মানুষকে এন্টারটেইন করা বন্ধ হতে হবে, যেটা একটা প্রধান বিষয়বস্তু হচ্ছে, যেটা এই যে স্কুলের স্টুডেন্ট বা কলেজের স্টুডেন্টদের টার্গেট করা হচ্ছে। এভরিওয়ান ইউজিং অ্যান্ড্রয়েড ফোন এখন বা স্মার্টফোন, এবং এরাই এই অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করছে। আর সব থেকে বেশি এই টেরোরিজমের মুভমেন্ট বা এই সব কিছু ক্যাচিংয়ের জন্য আমরা যত তাড়াতাড়ি ইন্ডিয়ান গভর্নমেন্ট এই সাইবারের ওপর একটা বড় মাত্রা এবং কন্ট্রোল, যত অ্যাপ্লিকেশন যে সাধারণ মানুষ ইউজ করছে, এত ডেটা শেয়ার করছে, সেটা ব্যাংকিং হোক বা যা কিছু, যদি পুরো গভর্নমেন্ট এই পুরো জিনিসটাকে কন্ট্রোল করতে পারে, এদের টেররিস্টদের ধরা প্লাস ক্রাইম আধা কমে যাবে। সুদীপ্ত বাবু, 10 সেকেন্ড, আপনি অনেকক্ষণ ধরে হাত তুলেছেন, একদম শেষ পর্যায়ে আমরা আলোচনায়, আপনাকে দিয়ে শেষ করবো। দেখুন, আমার একটাই কথা বলা, শুধু আমাদের অভ্যাসটা পাল্টাতে হবে। আমি একটা কথাই বলবো যে এই যে কেন্দ্র রাজ্য বা আগে যে অভিযোগগুলো করতো, আমি এখনো তৃণমূল কংগ্রেসের লোকদের আহ্বান করব, কংগ্রেস সিপিএম প্রত্যেকে আহ্বান করব, যে যখন প্রশ্ন নিরাপত্তার, আমরা ভালো থাকবো কিনা, আমাদের দেশ সুরক্ষিত থাকবো কিনা, তখন আগে যা করেছেন সেটাকে বাদ দিন। এখন অন্তত আসুন, সহযোগিতা করুন, সরকারের পাশে থাকুন এবং এই প্রশ্নে একমত হন যে এদের প্রশ্রয় দেওয়া যাবে না, এদের ধরতে হবে এবং পাড়ায় পাড়ায় প্রত্যেককে সচেতন হতে হবে। অ্যাকচুয়ালি বর্তমান মুখ্যমন্ত্রী একটা পুলিশকে মডার্নাইজেশনের মধ্যে নিয়ে এসেছেন এবং টেকনোলজি, হাই লেভেল টেকনোলজি বিদেশ থেকে নিয়ে আসছেন, বুঝতে পেরেছি, এবং আলটিমেটলি এটাতে প্রচন্ড এফেক্ট হবে। বেশ, আমরা আবারও বলছি, আজকে আলোচনার উদ্দেশ্য ছিল, অবশ্যই পলিটিশিয়ানরা ছিলেন যারা রাজনীতি করেন, কিন্তু আজকে আলোচনার উদ্দেশ্য ছিল একটাই, দেশের সুরক্ষা, দেশের নিরাপত্তা। এই ধরনের আলোচনা আমরা বারবার করব, কোনো রং দেখিনি, দেখবো না। ভালো থাকবেন।